আজ আমি পৃথিবী থেকে একটা সংখ্যাকে সম্পূর্ণরূপে মুছে ফেলবো। যদি সেই সংখ্যাটা মুছে ফেলি তাহলে কি হবে তোমরা জানো? দেখা যাক, যদি সংখ্যাটা আমি মুছে ফেলি হয়তো তোমার ফোনের যে মোবাইল নাম্বার, সেই নাম্বারটাই হয়তো বদলে যেতে পারে। অথবা তোমার অ্যাকাউন্টের যে ব্যাংক ব্যালেন্স, যেটা সেই ব্যাংক ব্যালেন্সটা হয়তো যেমন দেখতে সেটা নাও থাকতে পারে সেরকম। অথবা আমরা যে একটা সংখ্যা লিখছি এরকম লিখছি, বা আমি এইভাবে যেভাবে লিখি না কেন, এই যে লিখছি, এই লেখাটা হয়তো আর এই রূপ দেখতে থাকবে না, হয়তো এটার আকৃতি বদলে যেতে পারে। অথবা যে কম্পিউটার সমগ্র মানুষ চালাচ্ছে, গোটা পৃথিবীর সমগ্র মানুষজন যে কম্পিউটারকে চালাচ্ছে, সেই কম্পিউটার হয়তো চলবেই না। ঠিক আছে, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। আচ্ছা, সেই যে সংখ্যাটাকে আমি মুছে দিতে চাইছি বা যে সংখ্যাটাকে আমি পরিবর্তন করে দিতে চাইছি, রাখতেই চাইছি না, সেই সংখ্যাটা কি সেটা কি তোমরা জানো? হয়তো শুনতে অবিশ্বাস্য লাগছে, মনে হচ্ছে কি এমন সংখ্যা রে বাবা, যাকে পরিবর্তন করে দিলে হয়তো পুরো উম, ব্যবস্থাটাই একটা গোলযোগের মধ্যে চলে আসবে। তো সেই সংখ্যাটা অন্য কেউ না, সেই সংখ্যাটা হলো আমাদের শূন্য। এই শূন্য একে যদি পরিবর্তন করে দিই বা মুছে ফেলি তাহলে এই সমস্ত কিছু সমস্যা আসতে পারে। আচ্ছা, এই শূন্য এটাকে কে আবিষ্কার করেছিল? তোমরা হয়তো ভাবছো আর্যভট্ট। সত্যি কি আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিল, নাকি ব্রহ্মগুপ্ত আবিষ্কার করেছিল, নাকি আর্যভট্ট বা ব্রহ্মগুপ্ত দুজনের কেউই না, অন্য কোনো ভাবে শূন্যের আবিষ্কার হয়েছিল? আচ্ছা, দেখা যাক, চলো আজকে আমরা এই একটা সংখ্যা, সেই সংখ্যা শূন্য, একে নিয়েই আলোচনা করব এবং এর সম্পর্কে একটা গল্প জানবো। তুমি ভাবো তো, যদি এমন হতো যে একটা সংখ্যা আমি লিখবো কিন্তু শূন্য নেই, অর্থাৎ আমি এরকম লিখবো 105, 105 এই সংখ্যাটা আমি লিখবো, কিন্তু আমি বলছি এই শূন্যকে ব্যবহার করা যাবে না। তাহলে এই যে জায়গাটা 105 বোঝানোর জন্য, তাহলে কি বলতে হচ্ছে, এক ফাঁকা আছে শূন্য, এক যে ফাঁকা আছে, অর্থাৎ শূন্য স্থান, তবে তারপরে আছে 5। এইটা বোঝানোর জন্য মানুষ যখন গণিত নিয়ে আরো বেশি করে গবেষণা করতে থাকলো, বা আরো বেশি হিসেব শাস্ত্রের প্রয়োজন হলো, হিসেব নিয়ে তাদের আরো বেশি মাথা ঘামানো শুরু হলো, তখন এই জায়গাটা ফাঁকা ঘর ভর্তি করার জন্য তারা খোঁজ করতে শুরু করলো। এটা তাদের এমনি অসুবিধা হতো যে কিভাবে এটা লিখবো, এই লেখাটা কি আদৌ ঠিক হচ্ছে কিনা, এইরকম সমস্যা তৈরি হতে থাকলো। এই সমস্যার হাত থেকে সমাধান পাওয়ার জন্য বা এই সমস্যা থেকে সমাধান দিয়েছিলেন আর্যভট্ট। কিন্তু সেই আর্যভট্ট কি এই জিরো বা এই শূন্য দিয়েছিলেন? কথাটা হচ্ছে না, আর্যভট্ট এই শূন্য দেননি। ঠিক আছে, ইতিহাস ঘাটলে জানা যায় যে তিনি, অর্থাৎ আর্যভট্ট, যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করতেন, সেই সংখ্যা এই 1, 2, 3, 4 বা 1, 2, 3, 4 এগুলো কিছুই তিনি ব্যবহার করতেন না। তিনি অক্ষরের মাধ্যমে, অর্থাৎ কোন শব্দের মাধ্যমে, সংস্কৃত শব্দের মাধ্যমে তিনি, সংস্কৃত বর্ণমালা, সংস্কৃত শব্দ এর মাধ্যমে তিনি এই পুরো সংখ্যাকে ব্যবহার করতেন। যেমন 1, 2, 3 এইরকম ভাবে তিনি প্রথম যে শূন্যের ধারণা দিয়েছিলেন, সেই শূন্য আর অন্য কিছুই না, তিনি বলেছিলেন শূন্য এটা, এটা হচ্ছে আর্যভট্টের যা শূন্য। আচ্ছা, এই শূন্য বলতে তিনি কি বুঝিয়েছিলেন? যে তিনি বুঝেছিলেন যে এই ফাঁকা ঘরের যে সমস্যা, সেই ফাঁকা ঘরটাকে আমরা পরিবর্তন করে এটা ব্যবহার করতে পারি, এই কথাটা বলতে পারি। এবং তিনি এর পাশাপাশি স্থানীয় মান সম্পর্কে ধারণা দিয়েছিলেন। আমরা যেমন এমনিতে বাংলাতেও পড়ে থাকি, এক, এক, 10, মানে বলতে গেলে কথাটা কি বলে থাকি, একের শূন্য, এক 10 এরকম বলি, বা 3-এর শূন্য 30 কথাটা বলি, 2-এর শূন্য 20 এইভাবে বলি। তিনিও ঠিক এইভাবেই তার সংখ্যার ব্যবস্থাটা বলে গিয়েছিলেন, এই সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন। কিন্তু তারপরে আস্তে আস্তে আরো বেশি ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে, ইতিহাস থেকে জানা যায় এই শূন্যর পরবর্তী ধাপ যদি আমরা জানতে চাই, তাহলে বক্ষশালী নামে একটা পাণ্ডুলিপি, বক্ষশালী নামের একটা পাণ্ডুলিপি, যেটা প্রাচীন ভারতের গণিত শাস্ত্র বা গণিত সম্পর্কে লেখা পুঁথি একটা। তো সেখানে জানা যায় যে শূন্য বলতে সেখানে একটা চিহ্ন ব্যবহার করা হয়েছে, সেই চিহ্নটার অন্য কিছু নয়, বর্তমানে যে আমরা দশমিক বা বিন্দু ব্যবহার করে থাকি, সেই বিন্দু, এটাকেই শূন্য আকারে লেখা হতো, এটাকেই শূন্যের রূপ দেওয়া ছিল, এটাকেই বলা হতো শূন্য। আচ্ছা, এই শূন্যের ব্যবহার প্রথম বা এই শূন্যের ধারণা প্রথম দিয়েছিলেন ব্রহ্মগুপ্ত।
এছাড়াও ব্রহ্মগুপ্ত যে শুধুমাত্র এই শূন্যের ধারণা দিয়েছেন এমন নয়, প্রায় 1400 বছর আগে ব্রহ্মগুপ্ত এই শূন্যের পাশাপাশি শূন্য সম্পর্কে আরো কিছু নিয়ম কানুন বা শূন্য সম্পর্কে আরো কিছু তথ্য তিনি দিয়ে গেছেন, যেটাকে শূন্যের প্রপার্টি বা শূন্যের সম্পত্তি বলে আমরা দাবি করতে পারি। যেমন তিনি বলে গেছেন, তার মতে হলো বর্তমানে আমরা সেই নিয়ম কানুন গুলো খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকি, দৈনন্দিন জীবনে আমরা এটাকে ব্যবহার করেই থাকি। যেমন তার বক্তব্য বলছে কি, তিনি বলছেন যদি কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা 1 2 3 4 যাকে নিই না কেন, তাকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি তাহলে তার গুণফল শূন্য হবে। অথবা যদি কোনো একটা সংখ্যা তাকে আমরা শূন্য দিয়ে যোগ করি তাহলে তাদের যোগফলটা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ যে সংখ্যাটাকে যোগ করেছিলাম, ওই যে একের সাথে যোগ করেছি শূন্য দিয়ে, তাহলে যে সংখ্যাটার সাথে যোগ করেছি সেই সংখ্যাটাই এখানে যোগফল রূপে দেখা যাবে। আচ্ছা, এছাড়াও তিনি শূন্য সম্পর্কে আরো বলেছেন। তিনি কি বলছেন, যে যদি আমরা কোনো সংখ্যা থেকে শূন্যকে বিয়োগ করি তাহলে তার যে বিয়োগফল, সেই বিয়োগফলটাও অপরিবর্তিত থাকবে। অর্থাৎ যা থেকে বিয়োগ করছি সেই সংখ্যাটাই ঘুরে ফিরে বসে যাবে। আবার তিনি এটাও বলছেন যে যদি আমরা কোনো একটা সংখ্যা তাকে শূন্য দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কিন্তু ভাগ করা সম্ভব নয়, এটা কিভাবে সেটা আমি একটু পরে জানাচ্ছি। আচ্ছা, এই অংশটা বলা হলো। তারপরে তিনি এছাড়া শূন্য সম্পর্কে এই যে ধারণা দিলেন, সেই শূন্য এই যে এই দশমিক, ঠিক আছে, তখন তো ছিল না এই শূন্য, তখন এই শূন্য বলতে তিনি যেভাবে লিখেছেন তিনি এগুলো দশমিক চিহ্ন দিয়ে লিখেছেন, যেটা বর্তমানে দশমিক, তখন কিন্তু তার কাছে দশমিক ছিল না, তখন তার কাছে ছিল ওটাই শূন্য। অর্থাৎ তিনি লিখেছিলেন এইভাবে, ঠিক আছে, তার লেখাটা ছিল এইরকম। পরবর্তীকালে সেটা পরিবর্তন হয়ে আমাদের যে ব্যবহার করা শূন্য, এই শূন্য এসেছে। আর তিনি এই সমস্ত তথ্যগুলোকে, এই যে শূন্যের যে সম্পত্তি বা শূন্যকে কিভাবে লেখা হচ্ছে, শূন্য যে নিয়ম কানুন, এই সমস্ত কিছু তথ্য তিনি তার নিজস্ব একটা গ্রন্থে, নিজস্ব একটা বইয়েতে লিখে গেছেন। তার লেখা সেই বইটার নাম হচ্ছে ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, ঠিক আছে। এই বইতে তিনি এই সমস্ত তথ্য লিখে গেছেন, ঠিক আছে। তার পরবর্তীকালে যখন পদার্থবিদ্যায় দশমিকের উদ্ভব হয়ে গেল, যখন অণু পরমাণু বা নানান জিনিস পরিমাপ করার জন্য পদার্থবিদ্যায় দশমিকের প্রয়োগ শুরু হলো, তখন আস্তে আস্তে করে এটাকে শূন্য হিসেবে ব্যবহার করতে যারা পদার্থবিদ ছিলেন তারা অস্বীকার করলেন, বা এটাকে তারা মেনে নিতে পারছিলেন না, যে এটাই শূন্য আবার এটাই দশমিক, এটা কিভাবে সম্ভব। তাই আস্তে আস্তে এই জায়গা থেকে এটার পরিবর্তন হতে হতে এই পরিবর্তিত এই রূপটা এসে পৌঁছেছে। এর আগে অবশ্য একটা গোলাকার বৃত্ত ছিল, গোলাকার বৃত্ত, তারপরে এই জিরো, অর্থাৎ একটু কেমন লম্বা পাড়া এই ধরনের শূন্যের রূপে। শূন্যের এই বিষয়গুলো তো দেখালাম, এইগুলোর মধ্যে এগুলো সবই শূন্যের প্রপার্টি, কিন্তু এছাড়াও শূন্যকে নিয়ে আরো দু তিনটে তথ্য বলি, যেটা হয়তো একটু মজাদার লাগতে পারে, ঠিক আছে, বা দেখতে একটু অন্যরকম লাগতে পারে, এবং সেটাকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি। যেমনটা হচ্ছে যে শূন্যর সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে সেটা যোগফল যা আছে, যাকে যোগ করেছিলাম সেটা, বা একে যদি আগে দিই সেটা একই, সেই যোগফলই পাচ্ছি। অথবা যদি কোনো সংখ্যার সাথে আমি শূন্য যোগ করি, আচ্ছা 2 এর সাথে শূন্য যোগ করি, সেও সেই একই পাচ্ছি, লেখাটা ভুল হলো, ঠিক আছে। এবার যদি আমি বিয়োগ করি 2, লেখাটা ভুল হলো বলতে আমি বিয়োগ লিখতে চেয়েছিলাম, যোগটাই দুবার লেখা হয়ে গেল, এই ক্ষেত্রেই ভুল হয়েছে বললাম, অন্য কিছু না। আচ্ছা, যদি আমি 2 থেকে শূন্যকে বাদ দিই তাহলেও আমরা 2ই পাবো। আচ্ছা, এরকম ভাবে যদি কোনো সংখ্যা তাকে যদি আমি শূন্য দিয়ে গুণ করি তার গুণফলটা শূন্যই পাচ্ছি। আবার যদি কোনো সংখ্যা তাকে আমি শূন্য দিয়ে ভাগ করি, সেটা বললাম যে এই ভাগটা করা সম্ভব নয়, কিন্তু যদি শূন্যকে আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ভাগফল, যেটা আমার ভাগফল আসছে সেটা শূন্য আসছে। এই দুটো একটু আমি বোঝানোর চেষ্টা করছি, এটা কেন হলো এমন, এইগুলোর ক্ষেত্রে কেন, বা এই গুণটাই বা কেন হলো সেটাই। আচ্ছা, যদি এইটার কথা বলতে চাই তাহলে কি, অন্য কিছুই না, এটার মানে হচ্ছে প্রথমে ছিল আমার কাছে 2, তারপরে আমার কাছে শূন্য, শূন্য বলতে কি ফাঁকা, কিছুই না, তাহলে কিছুই না যদি যোগ হয় তাহলে কিছু যখন দিলামই না তাহলে আর এর মান বাড়ার কোনো প্রসঙ্গই আসে না। সেই একই রকম ভাবে ছিল আমার কাছে কিছু, তার মধ্যে থেকে আমি যখন কিছুই নিলাম না, কিছুই না শূন্য নিয়েছি অর্থাৎ কিছুই নিলাম না, তখন আমার কাছে সেই জিনিসটা কমার কোনো প্রসঙ্গ আসে না। একই রকম ভাবে এই দুটো, এই
অংশটা যদি বাদ দিয়ে দিই, এবার যেটা থাকে সেটা হচ্ছে 2 গুণ 0, অর্থাৎ 2কে আমি 0 বার গুণ করেছি। 0 বার মানে তো কিছুই না, আমি এই দেখলাম যে 0 কিছুই না, তাহলে যখন আমি 2কে কোনো বারই যোগ, গুণ কথাটার অর্থ হচ্ছে কোনো একটা সংখ্যা আমি গুণ করতে চাইছি, যে 5 গুণ 2, এটা লেখা অর্থ কি, যে 5কে আমি 2 বার যোগ করেছি, সেই যোগটা আমি লিখতে চাইছি এইভাবে, তাই তো? তাহলে এখানেও তাই, এটা যদি আমি লিখতে চাই তাহলে কি, 2কে আমি 0 বার যোগ করি, তাহলে লিখবো কিভাবে, লেখাটা সম্ভবই নয়। 2কে আমি এরকম, তার মানে কি, কিছুই না, এখানে আমি মনে মনে ভাবছি 2 কিন্তু লিখছি না, তাহলে যখন ভাবলাম লিখলাম না, তাহলে আমি গুণটা করবো কিভাবে, আমি যদি ভাবিও তাহলে ভাবতে গেলেও তো আমি মনে মনে ভাবছি যে 2, কিন্তু 2 এর তো কোনো অস্তিত্বই এখানে দেখতে পাচ্ছি না, কেন, 2টাকে আমি 0 বার গুণ করছি, অর্থাৎ লিখিনি, এটা ফাঁকা, এই জায়গাগুলো ফাঁকা, আমি মনে মনে যে কল্পনা করতে পারছি, কিন্তু আমার লেখার ক্ষমতাই হচ্ছে না হয়তো, কেন, আমি এখানে তথ্য বলে দিয়েছি যে এইভাবে 2 এর সাথে 0কে গুণ করতে হবে, তাই এখানে সম্ভব হয়ে উঠছে না। একই রকম ভাবে যদি আমি ভাগের ক্ষেত্রে এটা যাই, ভাগের ক্ষেত্রে এই ভাগটা কেন সম্ভব নয়, এটা কেন সম্ভব, সেইটা একটু কল্পনা করার, একটু ভাবনা চিন্তার মাধ্যমে দেখছি, কল্পনা বললে ভুল হবে। কি, একটা পরিস্থিতি কল্পনা করে নেওয়া হোক যে যেখানে 36 আছে, 36 জনকে একটা বিয়ে বাড়ি, একটা সাধারণ একটা বিয়ে বাড়ি আয়োজন করা হয়েছে, সেই বিয়ে বাড়িতে 36 জন লোককে নিমন্ত্রণ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, দুটো ক্ষেত্রেই ধরে নেওয়া হচ্ছে, একটা 0 একটা 36, আচ্ছা এইরকম, ঠিক আছে, আগে লিখে নিই, তারপর আমি বোঝাতে আমার মনে হয় বেশি সুবিধা হবে, এক্ষেত্রে সম্ভব নয়, এক্ষেত্রে সম্ভব। 0 এরকম বলছে একটা বিয়ে বাড়ি যেখানে 36 জন লোককে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছে, একটা স্বাভাবিক বিয়ে বাড়িতে যেমন হয় 36 জন লোক নিমন্ত্রণ করা হয়েছে, ছেলে অথবা মেয়ের বিয়ে। এবার যেমন হয়, একটা মজাদার ঘটনার মতো করে বলি, হয়তো বিয়ে বাড়ি হচ্ছে, বিয়ে বাড়িতে রাঁধুনিরা রান্না করবে, এটাই স্বাভাবিক, কিন্তু দেখা গেছে ছেলে বা মেয়েকে স্নান করাতে নিয়ে যাওয়ার সময় রাঁধুনি নিজেও হয়তো সেখানে চলে গেছে, অথবা রাঁধুনিরা ঘুমিয়ে পড়েছে, হয়তো তার আগের দিনও বিয়ে বাড়িতে রান্না করেছে, যে রাত জাগা ছিল তাই তারা ঘুমিয়ে গেছে, এবার দুপুরের খাবার জোগাড় করতে তারা ব্যর্থ হয়েছে, হয়তো করতেই পারেনি। এবার সেক্ষেত্রে যদি সমস্ত লোক 36 জন লোকই চলে আসে, তাহলে এসে দেখছে খাবার নেই, তাহলে খাবার যখন নেই তাদেরকে বসিয়ে দিয়ে, বা হয়তো তরকারি রান্না করে গেছে, হয়তো ভাতটাই করতে পারেনি, তাহলে আমরা কি করতে পারি, যে 36 জন লোককে খেতে বসিয়ে দিলাম, খেতে বসিয়ে দিয়ে বললাম যে আচ্ছা তোমরা বসে পড়ো, বসিয়ে তাদেরকে দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নেই, রান্না তো হয়নি, তাহলে তাদেরকে আমি বসিয়ে দিতে পারবো, বসিয়ে দিয়ে কি বলবো, তোমরা বসো, অর্থাৎ বা তাদেরকে গিয়ে ফাঁকা প্লেট, খালি প্লেট, খালি পাতা তাদের সামনে আমি দিয়ে আসতে পারি, তাতে করে কি হলো জিনিসটা, যে তাদের সামনে খালি জিনিসটা দেয়া হলো, অর্থাৎ দিতে পারলাম, কিছু না কিছু দিতে পারছি, এইটা তার মানে আমি বলতে চাইছি, অর্থাৎ 0 করে আমি সবার সামনে তার মানে গিয়ে 0 0 0 0 করে ভাগ করে দিতে পারছি, সবার সামনে কিছু না কিছু ফাঁকা জিনিস দিতে পারছি। কিন্তু একবারের জন্য মনে করো যে এমন হলো 36 জন লোককে নিমন্ত্রণ করেছি, সেখানে দুটো বিবাহ অনুষ্ঠিত হচ্ছে, দুটো বিবাহ অনুষ্ঠিত হওয়ার এক জায়গায় হয়তো সাধারণত ডাল পোস্ত খাওয়াচ্ছে, আরেক জায়গায় হয়তো দেখা যাচ্ছে যে খুব ভালো দামি দামি খাবার খাওয়াচ্ছে, তাহলে সাধারণভাবে লোকজন যেখানে একটু হয়তো ভালো মন্দ খাবার পাওয়া যায়, আমাদেরও মনটা টানে ভালো মন্দ খাবারের দিকে, তো সেইভাবেই তারা কি করেছে, যেখানে ভালো দামি খাবার খাওয়াচ্ছে সেই জায়গায় চলে গেছে। এবার এরা তো রান্নার আয়োজন করেইছে, এর যেহেতু লোক নিমন্ত্রণ করেছে, এবার এদের কাছে হয়তো লোক এসে পৌঁছায়নি, একজনও আসেনি, একদম ফাঁকা, তাহলে সেই খাবারটা কি সে কাউকে দিতে পারবে, কোনো মানুষের হাতে তুলে দিতে পারবে, সম্ভব নয়, কেন, কারণ কেউ খেতে আসেইনি, তাহলে দেবে কাকে, দেওয়াটা সম্ভবই নয়। এখানে কি হয়েছিল, এখানে লোক খেতে এসেছিল, আমার কাছে জিনিস ছিল না, তাই সবাইকে আমি খালি প্লেট দিয়েছিলাম, অর্থাৎ ফাঁকা জায়গা দিয়েছিলাম, ফাঁকা জায়গা অর্থাৎ যেখানে কিছুই নেই, যেটা আমরা 0 নামে পরিচিত পেলাম। আচ্ছা, একই রকম ভাবে কিন্তু যখন এখানে দেখছি 36 জন লোক এসেছে, কিন্তু এইখানে বললাম যে 36 জন লোক এসেছে কিন্তু আমার কাছে দেওয়ার কিছু নেই, কিন্তু তার আগের অংশটা যদি ভাবি, 36 জন লোক নিমন্ত্রণ করার পরেও কিন্তু তারা আমার বাড়িতে আসেনি, তারা এসে পৌঁছায়নি, তারা যখন এসে পৌঁছায়নি স্বাভাবিকভাবেই আমার দেওয়ার মতো কোনো লোকই নেই, আমি কাকে দেবো, আমি যাই দিই না কেন, আমি তাদেরকে ভাতই দিই, ডালই দিই, কিছুই দিই, তাদেরকে দেওয়ার জন্য একটা লোকও সেখানে উপস্থিত নেই, তো সেই কারণেই এই যে জিনিসটা ভাগ করা যাচ্ছে না, একটা ছোট্ট গল্পের আকারে আমি বোঝানোর চেষ্টা করলাম, জানি না কতটা সক্ষম হয়েছি, তবে এটা ছিল প্রধান অংশ। এবার যাই হোক, এই সমস্ত কিছু শেষে একটাই কথা, যে এই যে শূন্য, এই শূন্যের ধারণাটা যখন প্রথম আর্যভট্ট দিয়েছিলেন, তিনি হয়তো প্রথম
এটা ভাবতে পারেননি যে এই শূন্যটাই পরবর্তীকালে গিয়ে একটা সমাজকে বিশাল বড় মানে পথপ্রদর্শক করার মতো পরিস্থিতিতে নিয়ে গিয়ে দাঁড় কাটাবে, বা এই শূন্যই সমগ্র মানুষের মধ্যে একটা বিশাল আলো নিক্ষেপ করবে। কেন না, আমরা যে বর্তমানে কম্পিউটার ব্যবহার করছি, বা যে তথ্য আমরা নানা রকম ভাবে কোনো সফটওয়্যার, কোনো অ্যাপ তৈরি করতে গেলে এম, একটা কোডিং এর মাধ্যমে সেগুলো তৈরি করতে হয়। তো সেক্ষেত্রে বাইনারি কোড যেটা লাগে, বাইনারি কোড এটা লেখা হয় 1 আর 0, এই দুটোর সাহায্যে। 0 আর 1, ঠিক আছে। এবার 0 1 আগে পরে যাই লিখি না কেন, 0 1 এর সাহায্যে লেখা হয়। তো কম্পিউটার 0 1 ছাড়া কিছু বোঝেই না। কম্পিউটার যখন এই দুটো ছাড়া বোঝে না, তাহলে কম্পিউটারকে যদি আমি শূন্য না দিই, তাহলে কম্পিউটার এমনি স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাবে। তো সেই কারণে আমি বলেছিলাম, যদি এই সংখ্যাটাকে আমি মুছে ফেলি, তাহলে জগৎ থেকে যদি এটা নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে কিন্তু কম্পিউটারও বন্ধ হয়ে যেতে পারে। একটা জিনিস তোমরা কল্পনা করে দেখো, এমন একটা জিনিস যার মানে কিছুই না, ফাঁকা, একদম ভ্যালুলেস। একরকম ভাবে আমরা অনেক সময় বাচ্চাদেরকে পড়াতে পড়াতে বা আমরা কথা বলতে বলতে অনেক সময় বলি যে শূন্যর কোনো দাম নেই, ঠিক আছে। যে যদি এরকম থাকে 0 0 0 0 1, এর কোনো মূল্য নেই। কিন্তু যদি এরকম থাকে একের পাশে 3টে শূন্য, যদি একের ডান দিকে থাকে, তাহলে সেক্ষেত্রে দাম আছে। তো সেটাই বলছি, তাহলে শূন্যর যখন দাম নেই, বলছি মুখে এক মুহূর্তের জন্য হলেও আমরা, কিন্তু আবার দেখতে পাচ্ছি শূন্যই এমন একটা সংখ্যা যার দামটাই সবচেয়ে বেশি, যার উপর নির্ভর করেই বর্তমান সমাজ টিকে আছে। তাহলে শূন্যকে ছাড়া আমরা কিন্তু মানে বেঁচে থাকতে পারবো না। শূন্য একদম আমাদের জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে গেছে, যেমন বর্তমানে কম্পিউটার, প্রযুক্তিগত বিদ্যা, সমস্ত কিছু আমাদের জীবনে এমন ভাবে জড়িয়ে গেছে, ওদেরকে ছাড়া বাঁচতে পারবো না। তো শূন্য কিন্তু তাদের মধ্যে একজন। শূন্য ছাড়া কম্পিউটার নিজেই বাঁচতে পারবে না, আমরা তো দূরের কথা। আর আমরা তো হিসেব নিকেশ করবোই বা কি করে, ঠিক আছে। এখন তো মানুষ ছোট থেকে বড় সবাই কম্পিউটার, ফোন এসবের মধ্যে জড়িয়ে গেছে। একটা ছোট বাচ্চা ছেলেও হিসেব করতে গেলে আগে ফোনে ক্যালকুলেটরটা বার করে হিসেব করার দিকে ঝোঁক নেয় বেশি। তো এটাই ছিল পুরো ব্যবস্থা। পরবর্তী সময়ে আরো ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব, বা আরো কিভাবে উন্নত প্রকৃতির ভিডিও দিতে পারি, কিছু অজানা তথ্য যেটা তোমরা হয়তো জানোই না সেই বিষয়টা সম্পর্কে, সেটা তুলে ধরতে পারি তোমাদের কাছে, বা জানলেও হয়তো সেটা খুব সামান্য জানো, আমি সেইটা নিয়ে একটু হয়তো খোঁজ খবর নিয়ে সেটাকে আরো বেশিভাবে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, সেই চেষ্টা করব। আর যেহেতু প্রথম প্রথম একদম ক্যামেরার সামনে আসা, এর আগে আমি ক্যামেরার সামনে সাধারণত আমি বিয়ে বাড়িতে বা ভুজনো বাড়িতে গিয়েও ক্যামেরার সামনে আসি না, আমার ভীষণই লজ্জা লাগে এবং খুব ক্যামেরা আনকমফোর্টেবল মনে হয়, মানে অস্বস্তি বোধ হয়। তো সেই জন্যে আমি নিজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অনেকটাই ভাবছি যেটা মনের মধ্যে, সেটা ব্যক্ত করতে পারছি না, একটু একটু ভুল মানে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, বা আমি থমকে দাঁড়িয়ে যাচ্ছি, এইটা আমি বুঝতে পারছি। এই কথাটা যেমন বললাম ফ্লুয়েন্টলি, একটা স্বতঃস্ফূর্ত ভাবে, সেটা কিন্তু এর আগে বলতে পারছিলাম না। যতটা সময় যাবে তার সাথে সাথে আমি হয়তো নিজেকে মানিয়ে নিতে পারবো। তোমরাও দেখতে থাকো। পাশাপাশি আমি ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর অঙ্কের ক্লাস দেওয়ার চেষ্টা করবো, মানে ওই উদ্দেশ্য নিয়েই আমি শুরু করেছি। কিছু কিছু তথ্য এখন নতুন নতুন আমি কিছু কিছু তথ্য দেবো যেগুলো হয়তো অজানা, তারপর ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। যে সেটা হয়তো দিতে কিছুদিন দেরি হবে, কেননা একটা জায়গা যখন আমি নতুন করে নিজের জন্য উম, রাস্তা খুলছি এবং সবাইকে দেখাতে চাইছি যে সেই জিনিসটা তাদের কোথায় ঘাটতি আছে, সেই ঘাটতিটা পূরণ করতে চাইছি, তাহলে আমাকে নিজেকে আগে ওই সাগর সম্পর্কে সমস্ত জ্ঞান নিয়ে নামতে হবে, তবে আমি সেখানে গিয়ে আরো 5 জনকে রাস্তা দেখাতে পারবো। আমি নিজেই কিছু জানলাম না, আমি নিজেই হয়তো রাস্তাটা সঠিকভাবে চিনি না, সেখানে গিয়ে হাতড়ে হাতড়ে যাচ্ছি, সেক্ষেত্রে লোকে আমার উপরে বা তোমরা আমার উপরে বিশ্বাস করাটা অতটা বেশি প্রয়োজনীয়তা বোধ করবে না। তো সেক্ষেত্রে আমার উপরে তোমাদের অবিশ্বাস তৈরি হতে পারে, সেই জন্য আমি সম্পূর্ণ একটা সেট আপ করে নিই, অর্থাৎ যে আগে এই জায়গাগুলো জানাই, এই জায়গাগুলো তথ্যগুলো তোমরা শেখো, এরপরে এগুলোর খুঁটিনাটি বিষয় যেগুলো একদমই বেসিক জিনিস, এগুলো শেখার পর তোমরা আস্তে আস্তে আরো বেশি উম, তথ্যের দিকে এগিয়ে যাবে, আরো বেশি অঙ্ক শিখবে তোমরা, ঠিক আছে। আমি আমার মতো করে শেখাবো, হতে পারে তোমরা অন্য কোনো গৃহ শিক্ষকের কাছে পড়ো, অথবা শিক্ষক, স্কুলের বিদ্যালয়ের শিক্ষক মহাশয় যারা আছেন তাদের কাছে পড়ো। তো তারাও যথেষ্ট তাদের নিজেদের দিক থেকে সর্বোচ্চ দিয়ে পড়ান। আমিও যখন পড়াই আমি আমার সর্বোচ্চটা দিয়ে পড়ানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে তবু এবার হতে পারে যে হয়তো ওনাদের কাছে তোমরা যেটা শিখছো সেটা হয়তো ওনারা কিছুটা পাঠ্যপুস্তক কেন্দ্রিক শিক্ষা দিয়ে থাকেন, কিন্তু আমি চাইবো পাঠ্যপুস্তক কেন্দ্রিক শিক্ষার বাইরে যদি আলাদা করে কিছু তোমাদের মধ্যে জ্ঞান সঞ্চার করতে পারি,
তাহলে হয়তো তোমাদেরও কিছুটা উপকার হয় এবং আমার নিজের মন থেকে অত্যন্ত খুশি অনুভব করতে পারবো। কেননা আমি যে টিউশন পড়াই, আমার পড়ানোর একটু রীতিনীতিটা ওইরকমই যে আমি একটু যে তথ্যটা বইয়ে দেওয়া আছে তার বাইরে গিয়ে যদি এখান থেকে কিছু গল্প আকারে বা আরো বেশি তথ্য যদি দিতে পারি তাহলে ছেলেদের মধ্যে একটা হয়তো ভালোবাসা বিষয়টার প্রতি বাড়বে বা ছেলেরা আরো দুটো জিনিস বেশি শিখতে পারবে। সেই চেষ্টাটা আমি রাখবো। ঠিক আছে, এখানেই আজকে আমি আমার ভিডিও শেষ করছি। কেমন হলো না হলো একটু জানাবে। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও। এবার নতুন নতুন তো তোমরা যত বেশি সাহায্য করবে, তোমরা যত বেশি সাপোর্ট করবে, আমি তত বেশি আনন্দ পাবো এবং তত বেশি নিজের যে চেষ্টা সেই চেষ্টাটা বাড়তে থাকবে যে আজকে একটা ভিডিও দিয়েছি, না আজকে একটা নয় আরো দুটো দিতে হবে, যাতে করে ছেলেপিলেরা আরো বেশি আনন্দ পায় বা তারা বেশি আরো শিখতে পারে। ঠিক আছে স্যার, তোমরা সহযোগিতা করো, আমি আমার নিজের দিক থেকে চেষ্টা করে যাব। ঠিক আছে, শিখতে থাকো, দেখা যাক পরের ভিডিওতে দেখা হবে।